প্রতিবার আপনাদের সামনে কত রকমের মুভির কাহিনী তো নিয়ে আসি, হয়তো সায়েন্স ফিকশন না হয় রোমান্টিক কিছু। আজকে যে মুভিটা নিয়ে হাজির হয়েছি তার নাম জুমানজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জুমানজি। এই নামটা শুধু একটা মুভির নাম না, হয়তো বর্তমানে ছেলেমেয়েরা জুমানজি শব্দটার সাথে খুব একটা পরিচিত না, অথবা শুধু এটাকে একটা মুভি হিসেবেই চেনে। কিন্তু 90s এর ছেলেমেয়েদের কাছে এটা ছিল একটা আবেগ। জুমানজির ধারাবাহিক কার্টুন দেখার জন্য আমরা সপ্তাহে নির্দিষ্ট দিনে দুপুরবেলায় বিটিভির সাদা কালো পর্দায় অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম। এগুলো এখন শুধুই স্মৃতি। তো চলুন আজ একটু স্মৃতিচারণ করা যাক। আর প্রতিবারের মতো শেষে আমাদের ফ্যানদের নিয়ে সাজানো সেগমেন্ট দেখতে একদমই ভুলবেন না। হতেও পারে এবারের ভিডিওতে আপনি সেরা মন্তব্যকারী। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। আর আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। কাহিনী শুরু হয় 1869 সালে। গভীর রাতে একটা জঙ্গলের ভেতরে দুই বন্ধুকে দেখা যায়। তারা ঘোড়ার গাড়িতে করে একটা বক্স নিয়ে আসে। বক্সের ভেতরে কিছু একটা আছে। ওরা মাটিতে গর্ত করে বক্সটা পুঁতে ফেলে। তাদের একজনের নাম ছিল বেঞ্জামিন। কিন্তু অদ্ভুতভাবে বক্সটা পোতার সময় ভেতর থেকে ঢোলের শব্দ হচ্ছিল। শব্দ শুনে বেঞ্জামিন ভয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করে, যদি কেউ এই খেলনাটা খুঁজে পায় তাহলে কি হবে? তখন তার বন্ধু বলে, জানি না তার কি ভয়াবহ পরিণতি হবে। তারা বক্সটা পুঁতে রেখে জঙ্গল থেকে দ্রুত বেরিয়ে যায়। এরপর আমরা চলে যাই আর কয়েক বছর পরে। সেখানে হাসি খুশি একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে, আর ওর নাম অ্যালেন প্যারিস। কিছু দূরে আসতেই অ্যালেনের ক্লাসের কিছু ছেলেরা তাকে সাইকেল নিয়ে তাড়া করে। তাদের মধ্যে একজনের নাম বিলি। বিলির সাথে অ্যালেনের ব্যক্তিগত শত্রুতা আছে। অ্যালেন দ্রুত সাইকেল চালিয়ে একটা জুতার কারখানায় ঢুকে পড়ে, যার নাম প্যারিস শু কোম্পানি। এটা মূলত প্যারিসের বংশের পারিবারিক ব্যবসা। আর এই কারখানাটা এখন অ্যালেনের বাবাই পরিচালনা করে। কোম্পানির লোক সবাই অ্যালেনকে খুব ভালোভাবেই চেনে। এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো কার্ল। কার্লের সাথে অ্যালেনের সবচেয়ে ভালো সম্পর্ক। সে একটা নতুন জুতার ডিজাইন করেছে, যেটা অ্যালেনের বাবাকে দেখানোর কথা। তার আগে জুতাটা সে অ্যালেনকে দেখায়। সে মনের ভুলে জুতাটা মেশিনের উপরেই রেখে দেয়। তখনই অ্যালেনের বাবা সেখানে চলে আসে, আর এনার নাম স্যাম প্যারিস। অ্যালেনের বাবা তাকে বলে, ফ্যাক্টরি কোনো খেলার জায়গা না। বিলি আর জ্যাকসন কি তোমাকে আবারও বিরক্ত করছে? এভাবে আর কতদিন চলবে? একদিন না একদিন তোমাকে তাদের সাথে লড়াই করতেই হবে। যাও, মাউন্টেন ডিউ খাও আর ভয়কে জয় করো। এটা বলে মাউন্টেন ডিউ না দিয়েই অ্যালেনকে বাড়ি চলে যেতে বলে। অন্যদিকে অ্যালেনের রাখা সেই জুতার কারণে তাদের মেশিনটা নষ্ট হয়ে যায়। কাল সবকিছু জেনেও দোষটা নিজের মাথায় নেয়। অ্যালেন ফ্যাক্টরি থেকে বের হতেই বিলি আর জনসন তাকে গ্রুপ নিয়ে ঘিরে ফেলে। এখানে আমরা জানতে পারি আসল রহস্যটা কি। মূলত বিলির গার্লফ্রেন্ড সারায়ের সাথে অ্যালেন ঘোরাঘুরি করত, যেটা বিলি মোটেও পছন্দ করে না। অ্যালেন ভয় পেয়ে বিলিকে বলে, আর চিন্তা করো না, উই আর জাস্ট ফ্রেন্ডস। আপনারাই বলুন, আপনাদের গার্লফ্রেন্ডের সাথে যদি কোনো ছেলেকে ঘুরতে দেখেন তাহলে কি আপনার ভালো লাগবে? অ্যালেনের কথা শুনে বিলি আরো রেগে যায়, আর তাই সে তাকে মেরে আলু ভর্তা বানিয়ে দেয়। মার খেয়ে অ্যালেনের ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর তার একটা চোখ ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। তার সাইকেলটাও ওরা নিয়ে যায়। এমন সময় অ্যালেন কিছু ঢোলের শব্দ শুনতে পায়। পাশে একটা বাড়ি নির্মাণের কাজ চলছিল, এবং সেখান থেকেই এই শব্দটা আসছিল। অ্যালেন সেই শব্দটা অনুসরণ করে নিচে নেমে আসে, আর পাশেই মাটির নিচে চাপা পড়ে থাকা সেই বক্সটার কাছে পৌঁছে যায়। সে ওখানে যেতেই শব্দটা বন্ধ হয়ে যায়। অ্যালেন মাটি সরিয়ে বক্সটা বের করে, আর দেখে সুন্দর একটা খেলার বোর্ড। বোর্ডের উপরে লেখা ছিল জুমানজি। অ্যালেন এই বোর্ডটা নিয়ে দ্রুত বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর তার বাবা মা তাকে বলে, তুমি কাল থেকে ক্লিফসাইড স্কুল অফ বয়েজে পড়াশোনা করবে। এই স্কুলটা মূলত প্যারিস পরিবারের। তাদের পরিবারের সবাই এই স্কুল থেকে পড়াশোনা করেছে, তাই বংশ পরম্পরা অনুযায়ী অ্যালেনকেও এই স্কুলেই পড়তে হবে। কিন্তু সে কিছুতেই ওই স্কুলে পড়তে রাজি না। এটা নিয়ে তার বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। আজকে রাতে তারা একটা পার্টিতে যাচ্ছে, তাই ছেলেকে দু তিনটা কথা শুনিয়েই তারা তাড়াহুড়ো করে বের হয়ে যায়। তার বাবা মা বের হওয়ার পর সে সিদ্ধান্ত নেয় এই ঘরে আর সে থাকবে না। এরপর সে তার ব্যাগ গুছিয়ে নিয়ে বাইরে বের হচ্ছিল। ঠিক তখনই দরজা খুলেই সামনে দেখতে পায় সারা দাঁড়িয়ে আছে। সারা ওর সাইকেল ফেরত দিতে এসেছে। তাকে দেখে অ্যালেন কড়াভাবে বলে, তোমার সাইকেল নিয়ে আসার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমি এখনই যাচ্ছিলাম বিলিকে সাহায্য করতে। মেয়ে মানুষের সামনে একটু ফাপড় তো নেওয়াই যায়। আর ঠিক তখনই জুমানজি নামের সেই গেমের বোর্ড থেকে আবারও ঢোলের শব্দ ভেসে আসে। এবার সারাও শব্দটা শুনতে পায়। অ্যালেন বলে, এই গেমটা আমি আজকে ফ্যাক্টরির পাশে কুড়িয়ে পেয়েছিলাম, চলো আমরা দেখি এটা কিভাবে খেলে। এটা বলেই ওরা গেমটা খেলতে বসে যায়। দেখেন ভাই, আমি কিন্তু প্রতিবারই বলি পুরুষ মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যে কিনা একটু আগে সিদ্ধান্ত নিয়েছিল বাড়ি ছেড়ে চলে যাবে, সে কিনা এখন সারাকে দেখে পোল্টি মেরে ঘরের মধ্যে খেলতে বসে গেল। আর এই গেম বোর্ডে দুই পাশেই খেলার নিয়মগুলো লেখা ছিল, কিন্তু তারা শুধু এক পাশের নিয়ম পড়ে খেলতে শুরু করে দেয়। এই খেলা তাদের জন্য যারা দুনিয়াকে পেছনে ফেলতে চায়, ছক্কা মারো আর গুটি চালো, এরকম কিছু কথাবার্তা, যা তাদের কাছে খুবই সাধারণ লেগেছে। বোর্ডের আরেক পাশে লেখা ছিল, এই খেলা তাদের জন্য যারা জীবন নিয়ে খেলতে পছন্দ করে। খেলাটা শেষ করার সাহস থাকলেই কেবল শুরু করুন। গুটি জুমানজি পর্যন্ত পৌঁছালেই খেলা শেষ হয়ে যাবে, আর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এটা তারা পড়েনি। সারা তখন বলে, এসব বাচ্চাদের খেলা আমি খেলি না বলে সে ছক্কা দুটো ছুড়ে মারে, আর সাথে সাথেই অবাকভাবে বোর্ডে থাকা গুটি একা একাই চলতে শুরু করে দেয়। তার ডাইসটাতে 6 পড়েছিল, আর গুটি একা একা হেঁটে 6 ঘর যায়। আর গেমের মাঝখানে ভেসে আসে এক অদ্ভুত লেখা, যেখানে লেখা ছিল, ওরা রাতে ওড়ে, ওদেরকে দেখলেই পালাও। এরপর ওরা কিছু বাদুরের শব্দ শুনতে পায়, যেটা শুনে সারা বলে, আমাদের এই গেম খেলা মোটেও উচিত না। তখনই ঘড়িতে ঘন্টা বেজে ওঠে, আর অ্যালেনের হাতে থাকা ছক্কা দুটো বোর্ডে পড়ে যায়, যেখানে 3 আর 2 মানে 5 উঠেছিল। এবার বোর্ডের লেখায় ভেসে ওঠে, ঘন জঙ্গলে তুমি ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না 5 বা 8 পড়ে। কথাটা বুঝে ওঠার আগেই অ্যালেন গেমের ভেতরে ঢুকে যায়, আর সারা
সারার পিছনে একরাশ আফ্রিকান বাদুর। সে ওখান থেকে চিল্লাতে চিল্লাতে দৌড়ে পালায়। আসলে অ্যালেন জুমানজির জঙ্গলে চলে গিয়েছিল। সারা যদি গেমটা খেলা কন্টিনিউ করতো তাহলে যখনই তার দানে 5 অথবা 8 পড়তো অ্যালেন আবারও ফিরে আসতো, কিন্তু তারা তো এইসব কিছুই জানতো না, কারণ খেলার আগে তারা নিয়ম পড়েনি। এজন্য যে কোনো কিছু করার আগে জেনে বুঝে আগানো উচিত। এরপর 26 বছর পরের সময় দেখানো হয়। প্যারিস পরিবারের এই সুন্দর ঘরটা এখন পরিত্যক্ত। ঘরটাকে এখন একটা ভৌতিক বাড়ির মতো লাগছে। এই বাড়িটা এখন বিক্রি হবে, যেটা কিনতে আসে স্ক্রিনে দেখানো এই ভদ্রমহিলা। এনার নাম নোরা। তার সাথে জুরি আর পিটার নামের 2টা বাচ্চা ছেলে মেয়ে আছে। ওরা মূলত নোরার ভাইয়ের ছেলে মেয়ে। ওদের বাবা মা মারা গেছে, আর তাই এরা দুজন এখন তাদের নোরা আন্টির সাথেই থাকে। জুরি আর পিটার বাড়িটা ঘুরে ফিরে দেখছিল। বাড়িটা ওদের সবারই পছন্দ হয়েছে। অনেক কম দামে এত বড় বাড়ি পেয়ে নোরা আন্টি তো ঈদের চেয়েও বেশি খুশি। কিন্তু বাড়িতে ওঠার প্রথম দিন থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। পিটার উপরের তলায় একটা রুমে ঘুরে ঘুরে দেখছিল। সেখানে লাইট মারতে একটা বাদুর দেখে চিৎকার দেয়। নোরা আন্টিও কাজ ফেলে দৌড়ে আসে। এরপর উপর তলায় বাদুর আছে কিনা তা পরীক্ষা করার জন্য চিড়িয়াখানা থেকে কিছু লোক ডেকে আনে। স্ক্রিনে দেখানো এই লোকটাই বাদুর খুঁজতে এসেছে। সে পিটার আর জুরিকে বলে, তুমি যে বাদুরের বর্ণনা দিয়েছো সেটা মূলত আফ্রিকান বাদুর, এগুলো তো এখানে পাওয়া যায় না। সেই সাথে লোকটা এটাও বলে 26 বছর আগে আরেকটা মেয়ে এরকম বাদুর দেখেছে বলে আমাদেরকে বলেছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লোকটা সারার কথা বলছিল। উনি আরো বলে এই বাড়িতে স্যাম প্যারিস নামের একটা ভদ্রলোক থাকতো। সে তার ছেলেকে মেরে টুকরো টুকরো করে দেয়ালে লুকিয়ে দিয়েছে। এই কথা শুনে জুরি আর পিটার নোরা আন্টিকে বলে তারা এই ঘরে আর থাকবে না, কারণ এটা একটা ভুতুরে বাড়ি, এ কারণে এত সস্তায় মিলেছে। কিন্তু নোরা আন্টি তাদের কথা উড়িয়ে দেয়। মূলত অ্যালেন সেদিন হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণে শহরে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পড়েছিল যে তার বাবা তাকে মেরে বাড়িতে লুকিয়ে রেখেছে। এরকম গুজব তো আমাদের দেশেও ছড়ায়, আর তাই সত্যিটা যাচাই না করে গুজবে কান দেবেন না। না হয় রাতের বেলা যেই ভাইরাল নিউজটা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, সকালে উঠে দেখবেন তা মিথ্যা। পরের দিন সকালে নোরা আন্টি অফিসে চলে যায়। তখন জুরি আর পিটার উপরতলা থেকে ঢোলের শব্দ শুনতে পায়। ওরা শব্দ শুনে এগিয়ে যেতেই জুমানজি গেমটা খুঁজে পায়। কাছে যেতেই শব্দ বন্ধ হয়ে যায়, ঠিক আগের মতো। বোর্ড খুলে জুরি খেলার নিয়ম পড়ে, কিন্তু সেও ঠিক সারার মতোই এক পাশের নিয়ম পড়ে। এরপর আর কি শুরু হলো তাদের খেলা। প্রথমে জুরি ছক্কা ফেলে, আর ঘরে ঢুকে আসে হেলিকপ্টারের মতো বড় বড় মশা। আর এই মশাগুলোর হুল এতটাই শক্ত ছিল যে শক্ত স্টিল, কাঁচ যেকোনো কিছু ফুটো করতে পারে। জুরি আর পিটার রীতিমতো ভয় পেয়ে যায়, কিন্তু ওরা বুঝতে পারেনি মশাগুলো এই খেলার ভিতর থেকেই এসেছে। এরপর পিটারের পালা। সে ডাইস ছুটতেই ঘরে আসে অনেকগুলো বানর, লাল লাল রঙের বানর। এরা পুরো রান্নাঘর তছনছ করে দিচ্ছিল। জুরির আর বুঝতে বাকি থাকে না এই মশা আর বানরগুলো নিশ্চয়ই এই গেমের ভিতর থেকে আসছে। সে যখন গেমটা ভালোভাবে দেখে তখন তার চোখে বাকি নিয়মগুলো পড়ে। পুরো নিয়ম পড়ে জুরি বুঝতে পারে পুরো গেমটা খেলা শেষ না করলে এগুলো যাবে না। ঘরের যে অবস্থা হয়েছে নোরা আন্টি দেখলে তাদেরকে মেরেই ফেলবে, তাই যে করেই হোক তাদের খেলাটা শেষ করতে হবে। এর পরের দানে 5 পড়ে, আর ঘরে আসে একটা সিংহ। সিংহের কাছ থেকে বাঁচতে জুরি আর পিটার পুরো ঘরে দৌড়াদৌড়ি করতে শুরু করে। তখন ওদের বাঁচানোর জন্য একটা টারজান চলে আসে, মানে জঙ্গলি আর কি। লোকটার শরীরে পাতার তৈরি পোশাক আর লম্বা লম্বা চুলদাড়ি। সে সিংহটাকে নিচের একটা রুমে আটকে ফেলে। এরপর বলতে থাকে, আমি ফিরে এসেছি। লোকটার চোখ আবেগে ছলছল করছে। সে জুরি আর পিটারকে বলে, তোমরা কেউ কি ডাইসে 5 অথবা 8 ফেলেছিলে? আমাদের আর বুঝতে বাকি থাকে না এই লোকটা হলো অ্যালেন প্যারিস। অ্যালেন দীর্ঘ 26 বছর জুমানজির ভেতরেই আটকে ছিল। অ্যালেন এসেই তার বাবা মাকে খুঁজতে শুরু করে। সে তাদের জুতার ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। এমন সময় আমরা দেখি একটা পুলিশ অফিসার গাড়িতে করে যাচ্ছে। তার ওয়্যারলেসে খবর আসে শহরে অদ্ভুত ধরনের মশা আর লাল রঙের বানরের উৎপাত বেড়েছে। আর এই অফিসার আসলে কার্ল, অ্যালেনের বাবার কোম্পানিতে কাজ করা সেই লোকটা। সে অ্যালেনের অদ্ভুত পোশাক দেখে দাঁড়িয়ে তাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ করে। অ্যালেন কার্লকে চিনতে ভুল করে না। সে তাকে নিজের পরিচয় দেয় না, কারণ এখন তার বাবা মাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে শহরের পরিস্থিতি নিয়ে কার্লের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় দেখা যায় পুলিশের গাড়ি বানররা হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। এই বানরগুলো ভীষণ দুষ্টু। অ্যালেন জুতার কোম্পানিতে যে দেখে পুরো ফ্যাক্টরিটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে অ্যালেন জানতে পারে তার বাবা মা অনেক বছর আগেই মারা গেছে। আর যখন থেকে অ্যালেন নিখোঁজ হয়েছিল তখন তাকে খোঁজার জন্য তার বাবা মা সব টাকা পয়সা খরচ করে ফেলেছিল। তাই তাদেরকে এই কোম্পানিটাও বিক্রি করে দিতে হয়। এটা শুনে অ্যালেন ভেঙে পড়ে। সে তার বাবা মায়ের কবরের পাশে যে তাদের কাছে ক্ষমা চায়। এরপর জুলি আর পিটার অ্যালেনকে খেলা শেষ করার জন্য সাহায্য করতে বলে। অ্যালেন কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ এই খেলাটাই তার জীবন থেকে 26 বছর কেড়ে নিয়েছে। সে কোনোভাবেই এটার আশেপাশেও থাকতে চায় না। অ্যালেন বহু বছর পর শেভ করে আর সুন্দর কাপড় পরে একদম পরিষ্কার হয়ে বের হয়, কিন্তু তখনও বাচ্চারা তাকে বারবার বলছিল খেলায় সাহায্য করার জন্য। অ্যালেন ওদেরকে বলে, এই খেলা থেকে দূরে থাকো, এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু তাদের কিছুই করার ছিল না। সবকিছু ঠিক করতে হলে গেমটা শেষ করতেই হবে। জুরি আর পিটার অ্যালেনকে বলে, তোমাকে খেলতে হবে না, তুমি শুধু পাশে বসে দেখো। এটা বলেই তারা খেলতে বসে পড়ে। এবার ছিল জুরির চাল, তাই সে ডাইসটা ছুড়ে মারে, কিন্তু একটা গুটিও নড়ছিল না। বারবার চেষ্টা করার পরেও গুটি নড়ছে না। অ্যালেন তখন আসল ঘটনা বুঝতে পারে। মূলত 26 বছর আগে অ্যালেন এই খেলাটা শুরু করেছিল। একটা গুটি অ্যালেনের, আরেকটা গুটি সারার ছিল, কিন্তু এখন বোর্ডে 4টা গুটি। তার মানে খেলোয়াড় এখন 4 জন, অ্যালেন, সারা, পিটার আর জুরি। এর পরের দান সারার। অ্যালেন ওদেরকে নিয়ে সারাকে খুঁজতে বের হয়। অনেক কষ্টে অবশেষে তারা সারাকে খুঁজে পায়। সারা অ্যালেনকে প্রথমে চিনতে পারে না, কিন্তু যখন তার আসল পরিচয় জানতে পারে তখন সারা বেহুশ হয়ে যায়। কারণ সেদিনের পর থেকে অ্যালেনকে হারিয়ে সারা প্রায় পাগল হয়ে গেছে। এমনকি বেশ কয়েকবার তাকে পাগলামির চিকিৎসাও করিয়েছে।
কারণ সে যা কিছু বলছিল সেটা কেউই বিশ্বাস করতে চাচ্ছিল না। সারাকে ভুলিয়ে ভালিয়ে অ্যালেন তাদের ঘরে নিয়ে আসে। কফি খেতে খেতে জুমানজি বের করে বলে চলো আমরা এটা খেলি। বোর্ড দেখে সারার অবস্থা আবারও খারাপ হয়ে যায়, কিছুতেই সে এই খেলাটা আর খেলবে না। তখন অ্যালেন তাকে বলে এই খেলাটা আমরা 26 বছর আগে শুরু করেছিলাম, এখন এটা শেষ করব, তোমাকেও খেলতেই হবে। সে সারার জন্যই মূলত 26 বছর জুমানজির ভেতর আটকে ছিল। ওই দিন যদি সারা পরের দানগুলো খেলতো তাহলে হয়তো অনেক আগেই অ্যালেন ফিরে আসতো। যাই হোক, তারা এখন আবার খেলাটা শুরু করেছে। পরের দানে হঠাৎ করে ছাদ আর দেয়াল ভেঙে লতাপাতা ঢুকতে থাকে, পুরো ঘর লতাপাতায় ছেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘরটা ঘন জঙ্গলে পরিণত হয়, আর এখানে একটা রাক্ষসে গাছও চলে এসেছে। বড় বড় দাঁত আর লম্বা লতার মতো জিভ দিয়ে হা করে মানুষ টেনে নিয়ে গিলে খায়। আপনারা নিশ্চয়ই অনেকেই আফ্রিকার মানুষকেক গাছের কথা শুনেছেন, এটা ঠিক সেরকমই একটা কিছু। আর ঠিক তখনই গাছটা তার লম্বা জিভের মতো লতা দিয়ে পিটারের পা টেনে ধরে। অ্যালেন তখন সাথে সাথেই দেরি না করে সেখানে রাখা একটা তলোয়ার নিয়ে গাছটার লতা কেটে দেয়। অন্যদিকে তখন শহরের যে অবস্থা, পুলিশ অফিসার কার্ল একাই সামলাতে হিমশিম খাচ্ছে। সেই লাল বানরগুলো ওর গাড়ির 12টা বাজিয়ে দিয়েছে। এদিকে এবার চাল ছিল অ্যালেনের। বোর্ডের লেখা পড়তেই অ্যালেনের কলিজার পানি শুকিয়ে গেছে। সেখানে লেখা ছিল ঘন জঙ্গল থেকে একটা শিকারী আসবে। অ্যালেন মূলত জুমানজি জঙ্গলের ভেতরে ছিল, তাই সে সেখানকার সব জন্তু জানোয়ারই চেনে। আর এই শিকারীর সাথে তার ছিল পূর্বশত্রুতা। স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন সেই মূলত জুমানজির জঙ্গলের শিকারী। আর এই শিকারীর নাম ছিল পেল্ট। লম্বা বন্দুক হাতে আর মাথায় টুপি পরে বান্দা হাজির। পেল্টের মুখের চেয়ে গুলি চলে বেশি। অ্যালেন তাকে খুব ভয় পায়। তাকে দেখেই পেল্ট গুলি করা শুরু করে। আতঙ্কে এদিক ওদিকে দৌড়তে থাকে সবাই। সে জানালা দরজা দেওয়াল সবকিছুতেই গুলি করে ফুটো করে দিচ্ছিল। অ্যালেন বাঁচার জন্য দিল ভোদৌড়। তার পেছনে গুলি করতে করতে পেল্টও বাইরে চলে আসে। আর ঠিক তখনই তার সামনে পড়ে কার্ল। কার্ল তাকে দেখেই বলে হ্যান্ডস আপ, বন্দুক নিচে। কিন্তু সে তো আর পেল্টকে চেনে না, তাই গুলি করে পেল্ট কার্লের গাড়ির 12টা থেকে 15টা বাজিয়ে দেয়। কার্লের ভাগ্য খুব ভালো ছিল, বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এই সুযোগে অ্যালেন প্রাণ নিয়ে পালায়। এবার জুরির পালা। এবারের দানে দেওয়াল ভেঙে বের হয়ে আসে আফ্রিকান জন্তু জানোয়ারের পাল। এ যেন পুরো জঙ্গলটাই ঘরের ভেতরে চলে এসেছে। ইয়া বড় বড় গন্ডার, হাতি, জেব্রা দৌড়চ্ছে ঘরের ভেতর দিয়ে। দেয়াল ভেঙে একাকার অবস্থা। এদের পায়ের তলায় চাপা পড়লে আর রক্ষা নেই। কোন রকমে পালিয়ে বাঁচে সবাই। আর দৌড়াতে দৌড়াতে হাতি আর গন্ডারের পাল বাড়ি থেকে শহরে বের হয়ে আসে। এবার শহরের 12টা বাজাবে তারা। একদম শেষে আসে একটা বক। টুপ করে জুমানজির বোর্ডটা নিয়ে সে উড়ে চলে যায়। কিন্তু তাদেরকে এই সবকিছু থেকে মুক্তি পেতে হলে গেমটা শেষ করতে হবে, তাই অ্যালেন বকের পেছনে দৌড় লাগায়। অন্যদিকে পেল্ট বন্দুকের দোকানে যায়। দোকানদারকে বলে আমার এই বন্দুকের গুলি দরকার। দোকানদার তার বন্দুকটা দেখে বলে এটা তো অনেক পুরাতন বন্দুক, 1913 সালের পর এরকম গুলি বানানো বন্ধই হয়ে গেছে, এগুলো আমার কাছে নেই। তার থেকে বরং আপনি নতুন বন্দুক অর্ডার দিয়ে যান, 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন। এটা বলে তাকে একটা ফর্ম দেয়। কিন্তু তখন পেল্ট দোকানদারকে 1 মুঠ স্বর্ণ মুদ্রা দেয়। এটা দেখে তার চোখ কপালে উঠে যায়। কিসের ফর্ম আর কিসের দেরি, টাকার কাছে সবকিছুই পানি। পেল্টকে এবার অটোমেটিক বন্দুক দিল দোকানদার। আধুনিক বন্দুক পেয়ে সে তো মহা খুশি। এবার তার হাত থেকে অ্যালেনকে কে বাঁচায়। এদিকে বকের পিছু করতে করতে তারা একটা জঙ্গলে চলে আসে। অ্যালেন কোন রকমে বকটার কাছে যেয়ে তার কাছে একটা মাছ দেয়। মাছ পেয়ে সে বোটটা ছেড়ে দেয়, কিন্তু সেটা ধরার আগেই পানিতে পড়ে যায়। আর পানির প্রচন্ড স্রোতে গেমটা ভেসে যাচ্ছিল। কি এক বিপদ। পিটার অনেক কষ্টে উদ্ধার করে নিয়ে আসে জুমানজির বোর্ডটা। দুষ্টু বকটা তাদেরকে অনেক নাকানি চুবানি খাইয়েছে। বোর্ড নিয়ে তারা এবার বাসার দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় কার্লের সাথে আবারও দেখা হয়। সে তাদেরকে বলে যখনই আমার সাথে উল্টাপাল্টা কিছু হয় তোমরা আমার সামনে চলে আসো, এইবার তোমাদেরকে আর ছাড়বো না। এটা বলেই অ্যালেনকে গ্রেফতার করে। গাড়িতে ওঠার সময় অ্যালেন বুঝতে পারে পেল্ট তাকে তাক করে গুলি করছে, তাই তার কাছ থেকে বাঁচার জন্য সে দ্রুত পুলিশের সাথে যেতে রাজি হয়ে যায়। অ্যালেন গাড়িতে উঠে সারাকে বলে তোমরা বাড়ির দিকে যাও, আমি একটু পরেই আসছি। কারণ সে জানে কার্ল যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন কোনোভাবেই তাকে আর আটকে রাখবে না। এদিকে পিটার বসে একটা পাকামি করেছে। তাড়াতাড়ি গেম শেষ করার জন্য সে একটু জোরেই ডাইসটা ছুড়ে মারে। ছোটবেলায় লুডো খেলার সময় আমরা যেমন ছক্কা পাওয়ার জন্য চুরি করতাম, কিন্তু জুমানজি তো আর যেই সেই খেলা না, এটা একটা জাদুর খেলা। তাই গেমটা বুঝে যায় এটা একটা চিটিং। আর তাই চিটিং করার জন্য বোর্ডটা অ্যালেনকে বানর বানিয়ে দেয়। পুরো শহরে অদ্ভুত জীবজন্তুতে ভরে গেছে। বানরগুলো শপিং মলে হানা দিয়েছে, আর রাস্তা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে গন্ডার আর হাতির পাল। মানুষজনের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না এগুলো হচ্ছেটা কি। আর এই পুরো শহরের বোঝাই যেন পুলিশ অফিসার কার্লের উপরে। সে অ্যালেনকে নিয়ে থানার দিকে যাচ্ছে, মনে হয় আজকেই তাকে কোর্টে তুলবে। কার্লের ধারণা এসবের জন্য অ্যালেনই দায়ী, আর তার ধারণা কিন্তু সত্যি। গাড়ির ভেতরে অ্যালেন কার্লকে বলে আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি, তুমি প্যারিস শু কোম্পানিতে কাজ করতে। তখন কার্ল বলে আমাকে বুড়ো স্যাম প্যারিস চাকরি থেকে বের করে দেয়, এরপরেই আমি পুলিশে যোগ দিয়েছিলাম। আসল ঘটনা হলো ছোটবেলায় যেদিন বিলিদের তাড়া খেয়ে অ্যালেন ফ্যাক্টরিতে গিয়েছিল, সেদিন অ্যালেনের কারণে যে মেশিনটা নষ্ট হয়েছিল, এজন্যই স্যাম রেগে গিয়ে কার্লকে চাকরি থেকে বের করে দিয়েছিল। এটা শুনে অ্যালেন খুব কষ্ট পায়। কথা বলতে বলতে অ্যালেন নিজের পরিচয় দেয়। পরিচয় শুনে কার্লের তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা, কারণ সবাই জানতো অ্যালেন মারা গেছে, কারণ তার বাবাই তাকে হত্যা করেছে। কার্লকে সব ঘটনা খুলে বলে অ্যালেন। অবিশ্বাস্য মনে
হলেও সব বিশ্বাস করতে বাধ্য হয় কার্ল। অ্যালেন তখন বলে আমাকে যেতে দাও, আমি সবকিছু ঠিক করে দেবো। কার্ল বলে আমি জানি এটার জন্য আমি পস্তাবো, তবুও সে অ্যালেনের হ্যান্ডকাফ খুলে দেয়। আর ঠিক তখনই অ্যালেন চালাকি করে কার্লের হাত সেই হ্যান্ডকাফ দিয়ে গাড়ির সাথে বেঁধে দেয় আর তার গাড়ির চাবি দূরে ছুড়ে মেরে সেখান থেকে পালিয়ে আসে। আসলে সে চাচ্ছিল না কার্ল কোনো বিপদে পড়ুক। অন্যদিকে নোরা আন্টি তখন রেডিও শুনতে শুনতে গাড়ি চালিয়ে ঘরের দিকে ফিরছিল। শহরের অদ্ভুত অদ্ভুত সব খবর শুনে সে তো অবাক। এরই মাঝে তার গাড়ির সামনে দিয়ে দৌড়ে যায় পুরো আফ্রিকার পশু পাখির পাল। এগুলো কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। একটু পরে নিজের বাড়িতে ফিরে গেলেই বুঝতে পারবে, কারণ এই সবকিছু তো তার বাড়ি থেকে আসছে। আন্টির গাড়ির ভেতরে একটা লাল বানর ঢুকে পড়েছে আর বানর দেখে সে ভয়ে এক চিৎকার দেয়। এক চিৎকারে গাড়ি পড়ে যায় খাদে। এদিকে অ্যালেন, সারা, জুরি আর পিটার বাড়িতে ফিরে আসে। এসে দেখে পুরো বাড়িটাই ঘন জঙ্গলে পরিণত হয়েছে। মেঝে ফেটে বড় বড় গাছের শিকড় বের হয়ে আছে আর দেয়ালে লতা পাতায় ভরে গেছে। কিন্তু যে করেই হোক খেলাটা শেষ করতে হবে তাদেরকে, তাই আবারও সবাই খেলতে বসে যায়। এবার সারার দান, সে জুমানজি থেকে মাত্র 12 ঘর পিছিয়ে। যদি একবার তার ডাইসে 12 পড়ে যায় তাহলেই খেলাটা শেষ, কিন্তু পোড়া কপাল মাত্র 3 পড়লো। আর এবার ঘরের ছাদ ছেয়ে গেল ঘন মেঘে, বড় বড় বৃষ্টির ফোঁটা, সেই সাথে বজ্রপাত হতে শুরু করে। অ্যালেনের বুঝতে বাকি থাকে না এটা মহাবিপদ সংকেত। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। লতা পাতা আর গাছের শিকড়ে ঘরের জানালা দরজা এমন ভাবে আটকে আছে, বৃষ্টির পানি বাড়ির বাইরে বের হওয়ার কোনো সুযোগই নেই। তাই বাড়ির ভেতরেই আস্তে আস্তে এক বিশাল পুকুর হয়ে যাচ্ছিল। সবাই পানির হাত থেকে বাঁচতে উপরের তলায় উঠতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে ঝর্ণার মতো পানির স্রোত নিচের দিকে নামছে। ওরা সবাই পানির স্রোতে ভেসে যায়। ঘরের প্রায় অর্ধেক সমান পানি উঠে গেছে। পানি কিছুক্ষণের মধ্যেই ছাদ ছুঁয়ে ফেলবে। এমনটা হলে সবাই পানিতে ডুবেই মারা যাবে। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এর মধ্যে আসলো আরেক বিপদ, কুমির। ইয়া বড় বড় দানবের মতো একটা কুমির। কুমিরের হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে ঝোলানো ঝুমুরে পিটারকে তুলে নিল অ্যালেন। একে একে জুরি আর সারাকেও উপরে উঠিয়ে দেয়। এমন সময় সারাকে কুমিরে ধরে। তাকে বাঁচানোর জন্য অ্যালেন পানিতে ঝাঁপ দেয় আর কুমিরের সাথে মারামারি করে। এদিকে নোরা আন্টি আর কার্ল দরজার কাছে চলে এসেছে। অনেক চেষ্টা করেও দরজা খুলছিল না। তখন কার্ল একটু ভাব নেওয়ার জন্য 2-3টা লাথি মারে আর সাথে সাথে এই দরজা ভেঙে পানি বের হয়ে আসতে শুরু করে, যেন কোনো নদীর বাঁধ ভেঙে গেছে। এই যাত্রায় নোরা আন্টি কুমিরের হাত থেকে বেঁচে গেল। এরপর তারা আবারও খেলতে শুরু করে। কখনো মেঝে চোরাবালিতে পরিণত হচ্ছে, তো কখনো বড় বড় মাকড়সা বাড়িতে হানা দিচ্ছে। কি এক আজব খেলা! এখানে মজা কোথায়? শুধু বিপদ আর বিপদ। খেলার নাম জুমানজি না দিয়ে খাতরো কা খিলাড়ি দিলে ভালো হতো। এদিকে নোরা আন্টি ঘরে চলে আসে। উনি ঘরে ঢুকেছে নাকি জঙ্গলে ঢুকেছে বুঝতেই পারছে না। এরপর আবার উপরের দিকে তাকিয়ে দেখে একজনের পা ছাদের নিচে ঝুলে আছে। এটা মূলত চোরাবালির নিচে আটকা পড়া অ্যালেনের পা ছিল। নোরা আন্টির নিচে এক রুমের দরজা খুলতেই দেখে খাটের উপরে সিংহ শুয়ে আছে। নোরা আন্টি মনে হয় এখনই পাগল হয়ে যাবে। এবার একটা কুড়াল হাতে পিটার দৌড়ে আসে। পিটার তো চিটিং করার জন্য একটা বানর হয়ে আছে। সে এসে নোরা আন্টিকে একটা রুমে আটকে দেয়, কারণ এখন আন্টিকে কিছু বোঝানোর সময় নেই। দ্রুত খেলা শেষ করতে হবে। ওপরে একটা হজবরল অবস্থা। অ্যালেন আর সারা একসাথে আটকে আছে সেই চোরাবালিতে। পিটার মারামারি করছে মাকড়সাদের সাথে, আর অন্যদিকে জুরিকে তখন রাক্ষসী সেই গাছ অ্যাসিড মেরে ঘুম পাড়িয়ে রেখেছে। মানে যাতা অবস্থা। এবার ফাটা শুরু করলো মাটি। পুরো ঘর 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অ্যালেন চিল্লাতে চিল্লাতে বলে এখান থেকে বাঁচার একটাই উপায় আছে, দ্রুত খেলা শেষ করতে হবে। ওরা সবাই এখন প্রায় খেলার শেষ প্রান্তে। হয়তো আর 2-1টা চালের পরেই কেউ না কেউ জিতে যাবে। মাটি ফেটে 2 ভাগ হয়ে যাচ্ছে। কোনো মতে জুমানজির বোর্ড সামনে নিয়ে অ্যালেন ছক্কা মারতে পারলেই বাঁচে। এমন সময় সেই শিকারী পেল্ট সেখানে হাজির হয়। অ্যালেনকে বলে এক পাও নড়বে না, নড়লেই গুলি করব। আর অ্যালেনের হাতে তখন সেই ডাইস। তাই সে আস্তে আস্তে তার হাত দুটো উপরে উঠিয়ে কোন রকমের হাত থেকে ডাইস গুলো বোর্ডের উপরে ফেলে দেয়। একটা ডাইসে 1 পড়ে, আরেকটা ডাইস তখন গড়াতে গড়াতে ফাটলের মধ্যে পড়ে যায়। এদিকে শিকারী পেল্ট তখন অ্যালেনকে মারার আগে ডায়লগবাজি করছে। সে বলে এটা তোমার জীবনের শেষ মুহূর্ত, তোমার শেষ ইচ্ছা বলো, আর এখনই দৌড়ে পালাও। কিন্তু অ্যালেন এবার আর দৌড়ে পালায় না। সে বলে আমার বাবা বলেছিল ভয়কে জয় করতে হবে। জীবনে 26টা বছর আমি পালিয়ে বেরিয়েছি, আর যদি আজকে আমার ভাগ্যে মৃত্যু থাকে তাহলে আমি সেটাই মেনে নেব। অন্যদিকে আমরা তখন দেখতে পাই সেই ডাইসটা নিচে গড়িয়ে গিয়ে থেমে গেছে, আর সেখানে 2 পড়ে। অ্যালেনের গুটিটা 3 ঘর এগিয়ে গিয়ে খেলার শেষ ঘরে পৌঁছে যায়। বোর্ডে ভেসে আসে জুমানজির নাম। অ্যালেন বলে ওঠে জুমানজি, আর ঠিক তখনই পেল্ট গুলি চালায়। আর অ্যালেনকে বাঁচাতে তার সামনে সারা এসে বুক পেতে দেয়, কিন্তু বন্দুকের গুলি তখন ওদের চোখের 2 ইঞ্চি সামনে এসেই থেমে যায়। আর ধীরে ধীরে গুলিটা বাতাসে মিশে যাচ্ছিল। যত কিছু এই খেলা থেকে বের হয়ে এসেছিল, পশু পাখি সবকিছু ভেঙে চুরে বোর্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। আর শিকারী পেল্টও এর থেকে বাদ যায়নি। সবকিছু একটা ব্ল্যাক হোলের মতো শুষে নেয় জুমানজি। যেখান থেকে শুরু হয়েছিল সবকিছু, ঠিক সেখানেই ফিরিয়ে নিয়ে যায় গেমটা। অ্যালেন আর সারা দেখলো তারা সেই ছোটবেলায় ফিরে এসেছে। অ্যালেনের ঠোঁটের রক্ত এখনো শুকায়নি। এরপর দেখা যায় অ্যালেনের বাবা একটা কাগজ ভুলে বাসাতে রেখে গিয়েছিল। সেটা নিতে সে আবারও ঘরে ঢোকে। তার বাবার কাছে এটা কয়েক মিনিটের ব্যবধান হলেও অ্যালেনের জন্য ছিল 26 বছরের ব্যবধান। এত বছর পরে বাবাকে দেখে সে আবেগ আর ধরে রাখতে পারে না। সে তার বাবাকে জড়িয়ে ধরে আর কিছুক্ষণ আগে রাগারাগি করার জন্য মাপ চায়। অ্যালেন বুঝতে পেরেছে তার বাবা তাকে কতটা ভালোবাসে। আর অ্যালেনের বাবা তখন তাকে বলে তুমি ওই স্কুলে পড়তে না চাইলে যাওয়ার দরকার নেই, তুমি এখানেই পড়তে থাকো। আর এটা বলে তার বাবা বের হয়ে যাচ্ছিল। তখন অ্যালেন তাকে ডাক দিয়ে বলে বাবা আজকে মেশিনের
টেবিলের উপরে জুতাটা কার্ল রাখেনি, আমি রেখেছিলাম, আর এটা বলে সে কার্লের চাকরিটা বাঁচায়, কারণ তাকে পুলিশ অফিসারের পোশাকে একদমই সহ্য করতে পারছিল না অ্যালেন। এরপর অ্যালেন আর সারা জুমানজি সেই বোটটা নিয়ে ইট বেঁধে সেটা নদীর পানিতে ফেলে দেয়, আর পানির নিচেও ঢোল বাজাতে বাজাতে জুমানজির বোটটা ডুবে যায় নতুন খেলোয়াড়ের খোঁজে। এদিকে অ্যালেন আর সারার মধ্যে প্রেম হয়ে গেছে, এজন্য এক নতুন জীবন ফিরে পাওয়া। তারা দুজনেই ভবিষ্যৎ দেখে এসেছে। একদম শেষে আমরা দেখতে পাই একটা ক্রিসমাস পার্টি চলছে। সারা আর অ্যালেন বিয়ে করে ফেলেছিল, আর খুব তাড়াতাড়ি তাদের বাচ্চা হবে। অ্যালেন এখন সেই জুতার কোম্পানির মালিক, আর অ্যালেন তাদের এই পার্টিতে বিশেষ দুজন অতিথিকে ইনভাইট করেছে। তাদের নাম জেমস আর তার স্ত্রী মার্থা। প্যারিস দম্পতির সাথে তারা দুজন এসে কুশল বিনিময় করে, আর তখন দেখা যায় তাদের দুজন ছেলে মেয়েও তাদের সাথে এসেছে। অ্যালেন আর সারা তো তাদেরকে দেখেই অবাক। আসলে এই বাচ্চা দুটো আর কেউ না, জুরি আর পিটার। কিন্তু তারা অ্যালেনকে চিনতে পারেনি, কারণ খেলাটা তাদের জন্মের আগেই শেষ হয়ে গিয়েছিল। এটা একটা প্যারাডক্সের মতো। প্যারাডক্স হলো একটা অমীমাংসিত ঘটনা। যেমন ধরুন, আমি টাইম মেশিনে করে আমার জন্মের আগে যে আমার দাদাকে গুলি মেরে আসলাম, এখানে আমার দাদা মারা গিয়েছে। যেখানে আমার দাদা মারা গিয়েছে সেখানে পৃথিবীতে আমার বাবারই তো জন্ম হবে না, আর আমার থাকার কোনো প্রশ্নই আসে না। অনেকটা এরকম একটা ঘটনা। আর পিটারের বাবা মূলত এখানে প্যারিস শুয়ের সাথে একটা ব্যবসায়িক কাজের জন্য এসেছে। সবাই খুব হাসি খুশি আজকে, পুরো ঘর আলো আর মানুষে ভরা। আর এভাবেই একটা সুন্দর সন্ধ্যায় এই গল্পটা শেষ হয়ে যায়। অন্যদিকে পাজি জুমানজির বোট একটা সমুদ্রের পাড়ে ঢোল বাজাচ্ছে, আর এই শব্দে আকৃষ্ট হয় সমুদ্রের পাড়ে হাঁটে আসা দুইটা মেয়ে। এবার তাদের সাথে কি হতে চলেছে আপনারাই ভাবুন। এই গল্পটাই ছিল জুমানজির ফার্স্ট গল্প, তবে এটার আরো দুটো সিকুয়াল বের হয়েছে। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী দুটো সিকুয়ালও আপনাদের জন্য নিয়ে আসবো, আর ওই দুটো আরো বেশি মজার। তো এখন চলুন আর দেরি না করে আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে চলে যাই। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন জসিমউদ্দিন ভাই। তিনি বলেছিলেন, ভাই আপনার ভিডিও না দেখলে আমার খাওয়ার সময় ভালো লাগে না, আপনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করেন এবং আপনার সিলেক্ট করা মুভিগুলো দারুণ। ধন্যবাদ ভাই, ভালোবাসা নেবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এমন কমেন্টগুলোই আমাদেরকে অনেক উৎসাহ জাগায়, আর এভাবেই সবসময় আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন স্মৃতিবিজড়িত কিছু মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।